তারপরের আসলে যে জার্নিটা সেটা হচ্ছে বাহাদুর, তার সাথে তার সেকেন্ড সিনেমা, তার না মানে তার সাথে আমার সেকেন্ড সিনেমা। তো ওইখান থেকে আসলে আমাদের একটা ভালো একটা বোঝাপড়া আসলে কাজের ক্ষেত্রে, বিশেষ করে আমার চরিত্রগুলো বা গল্পের পুরো ডায়লগ থেকে শুরু করে কিভাবে হয় মানে চরিত্রকে কি দেখানো, ওরকম একটা বিষয় আসলে আমাদের যারা আপনাকে ফলো করে তারা নিশ্চয়ই এখন জানে যে আপনি যে নতুন করে যে ছবিটাই করতে চান তার জন্য আপনার একটা প্রিপারেশন থাকে। সবাইকে আমরা দেখেছি যে প্রীতিলতার জন্য আপনি প্রিপারেশন নিয়েছেন, সেটার সাথে সিনেমা শুটিং শুরু করেছেন। এই ছবির জন্য প্রস্তুতি কেমন? এটার জন্য আমি আসলে টাইম পাচ্ছি। লাস্ট আমার মনে আছে যে বাহাদুরিতে আমি একদমই টাইম পাইনি। 21 দিন কি 22 দিনের মতো টাইম পেয়েছিলাম নিজেকে চেঞ্জ করার জন্য, অন্য অন্য ছবির লুক থেকে বা ক্যারেক্টারে মুভ করার জন্য। আর এখানে আমি আসলে প্রায় 4 মাস 3 মাসের মতো টাইম পাচ্ছি, প্রায় 4 মাস। প্রীতিলতা একটু জানতে চাই, এইরকম চ্যালেঞ্জিং একটা চরিত্রে কোনো নির্দিষ্টতাকে ফুটিয়ে তোলার জন্য আমি একবারে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। শুটিং শুরু করেছেন, একটা যুদ্ধের মতো বলেছেন, মানে কেমন সে? হ্যাঁ, আমি আসলে বলি না যে প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে, যেহেতু আমি একটুখানি আপনি একটু আগে বললেন যে বেছে বেছে কাজ করা বা ক্যারেক্টারকে বেশি প্রাধান্য দেওয়া, গল্পকে বেশি প্রাধান্য দেওয়া, সেখান থেকে আসলে বেছে বেছে কাজ করাতে কি হয়, একটা কিন্তু চ্যালেঞ্জ হয়েই যায় নিজের সাথে যে ওটা তো আসলে আমি করি না, ওই ক্যারেক্টারটাকে আমি চিনি না, ওরকম ভাবে নিজেকে ধারণ করা ওই ক্যারেক্টার এবং মানুষকে ওইভাবে বোঝানো যে এত এত চোখ আমাকে যখন হলের মধ্যে দেখে তখন কিন্তু পরিমণি দেখে, ওই ওই চ্যালেঞ্জটা আসলে আমার মধ্যে থাকে ক্যারেক্টারটাকে মানে প্রেজেন্ট করার জন্য। কিন্তু এটাকে আমি চ্যালেঞ্জ বলবো না, শুধু এটা আসলে যুদ্ধ আমার জন্য, একটা যুদ্ধ। প্রথম লটের শুটিং শেষ, প্রথম লটের শুটিং শেষ, সেই শুটিং এর অভিজ্ঞতা রাশিদ পলাশের ইন্টারভিউ আমাদের কাছে আছে। তুমি কি মার্ক আপু আমি দেখেছি আপনি হচ্ছে প্রীতিলতার বই পড়ছেন আর ছবি দিয়েছেন, সেটা মানে সেই অভিজ্ঞতাটা কতটুকু জানলেন প্রীতিলতাকে, বা নিজে যে শুটিং অংশ আপনি যে প্রথম লটে অংশ নিলেন সেখানে প্রীতিলতাকে পরিমণি কত? আমি আসলে ধন্যবাদ দিতে চাই বা ধন্যবাদ অনেক হয় না যে আমি ধন্যবাদ দিয়েছি বা দিব সারা জীবন ওদের কাছে, আমি আসলে কৃতজ্ঞ যে আমাকে এরকম একটা ক্যারেক্টারের মধ্যে ইনভলভ করার জন্য একটু একটু করে আমি আমার নিজের অজান্তে ওরা আমাকে ইনভলভ করেছে ক্যারেক্টারটার মধ্যে, যে মানে বিশ্বাস করাতে বাধ্য করেছে আমাকে যে তুমি আসলে প্রীতিলতা। তো এটা আসলে অন্য একটা অনুভূতি, এমনি বলা যাবে না। মানে যে দেখলাম রাত 2টার সময় আমার বাসায় ইন্টারকম করা হলো, আমরা কে একটা পার্সেল, এত রাতে বেলা পার্সেল খুলে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আসতে বললাম বাসায়, যখন খুললাম মাঝরাত্রি উঠে চোখ হয়তো ঘুমের মধ্যে চোখে উঠে খুলে দেখলাম যে প্রীতিলতার বই আর এতগুলো ফুল, তখন না ঘুমটা পড়ে জানি চলে যায় আসলে। তারপর আমি বাকি রাত ঘুমাই না, প্রথম প্রথম বিষয়টা আমার সাথে এরকম ঘটেছিল, যেগুলো আমরা জানি যে আমাদের কাহিনীটা লিখেছেন। তো আমি আমার মনে আছে যে তারপর 2:30 থেকে আমি ঘুমাই, রাত 2:30 থেকে সকাল 9:30 পর্যন্ত আমি দুইটা বই পাঠিয়েছিলাম। স্বপ্নজলের সময় আপনি বলছিলেন যে ডিরেক্টর ওই এনভায়রনমেন্ট আপনাকে একেবারে সেই চরিত্রে ঢুকে ফেলছিল। প্রীতিলতাকেও বললেন যে সকালবেলা এই ধরনের উপহার, আর আমাদের আসলে নির্মাতা আমাদের সেই পরিবেশটার কারণেও কি অভিনয়টা তুলে আনাটা মানে অনেক ভালো। পরিবেশকে অবশ্যই এখানে আমি দায়ী করতে চাই এবং দায়বদ্ধতা ওদেরও থাকা উচিত, এটা আসলে ওদেরকে বিশ্বাস করতে হবে। কারণ একজন ডিরেক্টর যে স্বপ্ন নিয়ে আসে যে আমি এরকম একটা সিনেমা বানাতে চাই, কিন্তু সে একা তো তার তো হ্যান্ডস দরকার, তো সেক্ষেত্রে তাকে আসলে সবার হেল্প করা উচিত। আমি যদি বলি যে আমি এরকম একটা ক্যারেক্টার আমি আমি মানে আমার মতো করে দিচ্ছি, কিন্তু সেখানে হয়তো আমি ওইভাবে সাপোর্টটা পাচ্ছি না। তো আমার মনে হয় বেসিক্যালি সিনেমাটা হচ্ছে একটা টিম ওয়ার্ক, টিমটা অনেক স্ট্রং হতে হয়, একটা অঙ্গীকারবদ্ধ থাকতে হয়। এখন অনেকেই দেখছি আপনাদের অনেক ফেসবুকে অনেক বেশি সময় দেন, আপনার কাছে এই জিনিসটা কেমন লাগে? আমি প্রচুর সময় দেই, আমি তো অনলাইন হয়ে থাকি, কিন্তু মানে
যে মাঝে মাঝে অনেক ওই যে একটা মাঝখানে একটা ইয়ে দেখলাম যে আমি তো ফেসবুকে থাকি কিন্তু মেসেঞ্জারে থাকি না, এরকম একটা বিষয় যে আমাকে কেউ পাওয়া যায় পায় না, ফোনে পায় না, এরকম একটা বিষয় আছে। আসলে আমার বাসার লোকজন আমাকে যখন নানু বাড়িতে থাকে, নানু আমাকে পায় না। তো আমি কি করি সেই টাইমটা? তো যেটা হয়েছে লকডাউনের মধ্যে আমি প্রচুর স্কিপ করার আসলে ডিসিশন নেওয়ার অনেক টাইম পেয়েছি নিজেকে। হয় না যে আমরা কিন্তু সব কিছুতে একটু যখন রেগুলার লাইফ থেকে একটুখানি অন্যদিকে চলে যাই, একটু আজব লাইফ যেটাকে বলে আমরা এখন এখন যেটাকে বলি যে আজব আজব জিনিস হয় আমাদের সাথে, কিন্তু সেটার সাথে আমরা কখনো কখনো মানিয়ে যাই, একটু সময় লাগে হয়তো। ওরকম ভাবে লকডাউনটা আমার জন্য অনেক অস্থির ছিল। যদি আমি ঘরে থাকতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু এরকম ভাবে না কি আমাকে মানে কোনো একটা ভাইরাস বা কোনো একটা মহামারী আমাকে আটকে যাচ্ছে বাসার মধ্যে। তো সেই টাইমটাতে আমি আসলে কি করবো? আমি যখন শুটিংয়ে ছিলাম, শুটিং থাকাকালীন আমার মনে আছে যে আমি অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছিলাম। শুটিংটা শেষ করে আসলাম, এসে দেখলাম পুরো সদরঘাট থেকে যখন নামলাম পর সেই রাতের বেলা মানে পুরো ঢাকা একটা মনে হলো যে এই ঢাকা তো আমি চিনি না। কোনো মানুষ নেই, কোনো রিক্সা নেই, কোনো আওয়াজ নেই, কিছু নেই। তো ওইভাবে বাসায় ঢুকলাম, মানে আমার মনে হলো যে আমি কই, আমি নিজের বাসাও নিজে চিনতে পারছি না, এরকম একটা বিষয়। তো ওই সময়গুলো না আমি অনেক কাটিয়ে ওঠার ট্রাই করেছি যে ভালো কিছু দিয়ে, মানে হয় না যে পজিটিভ একটা দিক ছিল এবং কি করতে পারি আসলে এর মধ্যে। তো ওই সময় আমি প্রচুর স্ক্রিপ্ট করেছি, সিনেমা দেখেছি, যেগুলো আসলে লোকজন দেখি প্রায় ওইটাই করে, মানে ওইটাই বলে যে কি করেছো তুমি লকডাউনের মধ্যে। তো ইন্ডাস্ট্রির অনেক লোকজন বা অনেক ডিরেক্টর, অনেক আর্টিস্টদের সাথে যখন কথা হয় তখন প্রায় শুনি যে ওরাও আসলে সিনেমা দেখে, নাটক দেখে, অ্যান্ড ওদের কাজ নিয়ে আসলে ওরা গবেষণা করে কি করবো না করবো প্ল্যান করে। তো আমারও ওরকম একটা জিনিস ছিল যে আমার কাছে প্রচুর স্ক্রিপ্ট ছিল আর আমি সেগুলো করেছি। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন নিয়ে তবে তো সিনেমা দেখেছেন বলেছেন, আমি একটু সৌমিত্র চট্টোপাধ্যায় নিয়ে আপনার উনি মারা গেছেন যদি বলেন যে ওনার অভিনয় নিশ্চয়ই দেখা হয়েছে। আমি এই বিষয়ে কথা না বলি, কারণ ইউটিসির লোকজন বা ইন্ডাস্ট্রির লোকজন সবাই জানেন যে মানে চলে গেলে আমি সেখানে থাকি না। মানে এটা আমার আমি কখনো মৃত্যু খুব কাছ থেকে দেখিনি। আমার নানি যখন মরে যায় তো সেই বিষয়টা আসলে সবাই জানে যে প্রথম সিনেমার শুটিং ক্যামেরার সামনে দাঁড়াবো 10 মিনিট আগে আমার খবর আসে যে আমার নানি মারা গেছে। আমি মানে প্রথম সিনেমা শুটিং, ফার্স্ট টাইম। তো ওটা আমি ফেলে রেখে কিন্তু ওই অবস্থায় মেকআপ গেটআপ সহ কিন্তু আমি নানি বাড়ি চলে গেছি। ওর পর থেকে হয় যেটা যে আমি মানে হয় না মানে কারো থাকে না পারি না। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবিটি নিয়ে কথা হচ্ছিল লকডাউনের